অতনু তার দিকে ফিরে তাকিয়ে কি বুঝলো কে জানে। সে একটুক্ষণ চেয়ে থেকে তাকে নিরীক্ষণ করে বুঝে গেল হয়তো যে কিছু একটা গড়বড় হয়েছে সেখানে। ফের ড্রাইভারকে কল দিয়ে গাড়ি পার্কিং লট থেকে বের করতে বলে সে এগিয়ে গেল পারমিতার দিকে। মিসেস ব্যানার্জি ততক্ষণে হেলতে দুলতে হেঁটে গিয়ে তার পাজেরো জিপে উঠে বসে রওনা দিয়েছেন। অতনু এসে দাঁড়াতেই পারমিতা বলল, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। তার অস্থিরতা দেখে সে বলল, বাড়ি তো আমাদের ফিরতেই হবে। বাই দ্য ওয়ে, কাল তো ছুটির দিন, একটু দেরি হলো হোক না, এত তাড়া কিসের? আমার আর ভালো লাগছে না এসব, বলল পারমিতা। কেন, কেউ কিছু বলেছে তোমায়? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল অতনু। কেউ কিছু শোনায়নি আমায়, রাত তো কম হয়নি, তাই বলছিলাম। অতনুর তবু যেন ঠিক বিশ্বাস হতে চায় না। তার মন বলে কোথাও একটা কিছু ঘটে গেছে, যাতে পারমিতার কোমল স্বরের জায়গায় রুক্ষতা এসে গেছে। সে কিছু বলার আগেই ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হয়ে যাওয়ায় পারমিতা দ্রুত গতিতে হেঁটে গাড়ির দরজা খুলে উঠে বসে। অতনু খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে সেদিকে তাকিয়ে রইল যেন। ফের ধীর পায়ে এগিয়ে গিয়ে সে নিজেও ব্যাক সিটে বসে পড়ল ওর পাশে। ফের পারমিতা থমথমে চেহারা দেখে গোটা রাস্তায় আর কিছুই বলল না। বাড়ি ফিরে আসতেই সদর দরজায় নেমে সে গটগট করে জুতোয় আওয়াজ তুলে উপরে চলে গেল। অতনু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে তাদের বেডরুমে আসতেই দেখে যে পারমিতা খাটের এক পাশে বসে টিস্যু বক্স থেকে একের পর এক টিস্যু পেপার নিয়ে খুব দ্রুত গতিতে যেন মেকআপ রিমুভার দিয়ে ঘষে ঘষে সাজসজ্জা তুলে ফেলার চেষ্টা করছে। অতনু এগিয়ে গিয়ে তার পাশে খাটে বসে ওর যে হাতটা দিয়ে মেকআপ তুলছিল সে হাতটা ধরে বলে, কেন শুধু শুধু এভাবে নিজেকে আঘাত দিয়ে কষ্ট পাচ্ছ বলো তো? কষ্ট কি যে বলো না, সাজগোজ করলে তো তা তুলতেই হবে, না তুলে ঘুমিয়ে পড়লে শেষে স্কিনে ইনফেকশন হয়ে ব্রণ, র্যাশ আরও কত কিছু হবে, সেটা তোমায় আমি বলে বোঝাতে পারবো না। বলে জোর করে একটু হাসলো পারমিতা। কোনটা স্বাভাবিক নিয়ম আর কোনটা যে অস্বাভাবিক তা কিন্তু আমার বুঝতে সমস্যা হয় না, দৃঢ় কণ্ঠে বলল অতনু। মেয়েদের অভ্যেস আছে এসব ঝক্কি সামলানোর, তুমি হয়তো নতুন নতুন দেখছো তাই অসুবিধে হচ্ছে ভাবছ, পারমিতা বলে উঠল। ফের অতনু কিছু বলার আগে সে বলল, হয়ে গেছে আমার, এখন মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ব। বলে আর দেরি না করেই সে ওয়াশরুমে চলে গেল রাতের পোশাক হাতে। অতনু কিছুক্ষণ বসে থেকে একসময় নিজেও উঠে গিয়ে পোশাক বদলে নিয়ে শুয়ে পড়ল চুপচাপ। পারমিতা বেশ সময় নিয়ে মুখ হাত ধুয়ে বের হলো তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে। ফের বারান্দায় সেটা মেলে দিয়ে ঘরে এসে ঢুকে লাইটের সুইচ অফ করে দিয়ে বেডসাইড টেবিলে থাকা ল্যাম্প অন করে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। খানিকক্ষণ ঘরের ভেতর শুনশান নীরবতা বিরাজ করছে। দেখে মনে হচ্ছিল যেন এভাবেই চলতে থাকবে তা বিগত কয়েক রাতের মতোই, কিন্তু না, হঠাৎ অতনু তার পারমিতার কাছে এসে তাকে সজোরে আঁকড়ে ধরে অতর্কিতভাবে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে থাকে। অকস্মাৎ পাওয়া এহেন আদরে পারমিতাও আর সাড়া না দিয়ে পারে না। হানিমুন থেকে ফিরে আসার পর থেকে এত সব ঘটনায় দীর্ঘদিনের বিরহের শেষে যেন আজ মিলনের নেশায় পেয়েছে তাদের। দুজনেই একে অপরের ঠোঁট কামড়ে ধরে দীর্ঘ চুম্বনে হারিয়ে গিয়ে যেন এক অপার্থিব সুখ খুঁজে পায়। দুটো উপসী শরীর ও মন দীর্ঘদিনের ব্রত ভেঙে আজ নিজেদের তৃপ্ত করল প্রেম সুধা পান করে। ওদিকে রাতে বিছানায় শুয়ে থেকে খাটে এপাশ ওপাশ করে আজ যেন কিছুতেই ঘুম আসছিল না ছুটকির। সে যখন তার স্বামী আর মেয়েদের নিয়ে রাতে ডিনার করতে বাইরে রেস্টুরেন্টে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে তারা ট্যাক্সি পাচ্ছিল না দেখে প্রীতির বাবা তাদের এক জায়গায় দাঁড় করিয়ে আরেকটু সামনে মেইন রোডের দিকে যেতে তার মেয়ে কিয়ারা তাকে বলল, মা দেখো, মামি রাস্তার ওপারে। সে ভাবল যে আন্দাজে কাকে না কাকে দেখে ভেবেছে কে জানে, তাই গুরুত্ব দিল না। মা তার কথায় পাত্তা দিচ্ছে না দেখে
এবার সে হাতের আঙুল উঁচিয়ে দেখাতে নিলে ছুটকি তাকে ধমক দিয়ে বলল, কতবার না বলেছি তোদের, এভাবে কারোকে দেখানোটা অভদ্রতা, অশোভনীয় কোনো কিছু করবে না তোমরা, বুঝেছ? বলতে না বলতে তার চোখ পড়ল সেদিকে। ফের ওর নিজেরও খটকা লাগলো যেন, আর তাই সে ওদের এদিক সেদিক না গিয়ে চুপ করে সেখানটায় দাঁড়িয়ে থাকতে বলে এগিয়ে যাচ্ছিল হাসি মুখে। কাছাকাছি যেতে একজন আলট্রা মডার্ন নেশায় বুঁদ হয়ে থাকা মহিলার বাজে কথা কানে আসতেই সে আর কিছুতেই বৌদির সামনে যেতে পারল না। ও যে সেসব শুনে ফেলেছে তা জেনে ভীষণ কষ্ট পেত তার বৌদি, হয়তোবা অপমানিত বোধ করত। আর তাই সে আড়ালে দাঁড়িয়ে থেকে দাদা বৌদির প্রস্থানের পর তার মেয়েদের কাছে ফিরে এসে স্বামী ট্যাক্সি নিয়ে এলে পরে বাড়ি চলে আসে। ভোরে ঘুম থেকে উঠে স্নান করাটা সুপ্তির রোজকার অভ্যেস। ফের পুজো ঘরে গিয়ে ঠাকুর দেবতার নাম করে চা বানিয়ে বাবা মাকে দেয়। সকালের খাবার মা ততক্ষণে বানিয়ে ফেলে, তাই তাকে আর কিছুই করতে হয় না। তার পড়ালেখা, জব ইন্টারভিউ এসব রিলেটেড কাজ না থাকলে সে ব্রেকফাস্ট সেরে খবরের কাগজে দেয়া চাকরির বিজ্ঞাপন দেখে মার্ক করে রাখে। আর এর সবটাই খাটে উপর হয়ে শুয়ে পত্রিকার সামনে বিছিয়ে করতে বেশ ভালো লাগে তার। আজ একটা জব ইন্টারভিউ থাকায় সে বেশ তড়িঘড়ি করে রেডি হয়ে নিল। পরনে তার হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু কম্বিনেশনের ড্রেস, চুলে বিনুনি বাঁধা, এক হাতে ঘড়ি আর কানে ছোট দুল, চোখে একটুখানি কাজল আর ঠোঁটে পিঙ্ক শেডের লিপস্টিক হালকা করে বুলিয়ে সে হাতে ফাইলপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল বাবা মায়ের আশীর্বাদ নিয়ে। ওদিকে রিনি আজ আবার এসেছে স্যারের বাড়িতে তার কাছে পড়া বুঝতে। ঘণ্টাখানেক পড়ানোর পর দেরি হয়ে যাচ্ছে মনে করে সে উঠতে নিতেই স্যার বললেন, কলেজ খুলতে তো আর বেশি দিন বাকি নেই, তুমি এ কদিন হাতে একটু সময় নিয়ে বেরোলে এক্সট্রা টাইম পড়ে সিলেবাস অনেকটাই কভার করা যেত। জবাবে রিনি মৃদু হেসে বলে, আমি চেষ্টা করব স্যার। কিন্তু মনে মনে ভাবে স্যারের কাছে নিশ্চয়ই তার সান্নিধ্য ভালো লাগছে, তাই আরও বেশিক্ষণ পাশে থাকতে বলছে তাকে। ফের বেরিয়ে মেন গেটের কাজটায় যেতেই কালবৈশাখী ঝড়ের সাথে ঝুম বৃষ্টি নেমে আসে। সে কাকবেজা হয়ে আবার দুপা পিছিয়ে কলা পসিবল গেটটার ভেতর ঢুকে সিঁড়িঘরে গিয়ে দাঁড়িয়ে থাকে বৃষ্টি থামার অপেক্ষাতে। খানিকক্ষণ পর স্যার ঘর থেকে বেরিয়ে এসে তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বললেন, প্লিজ ভেতরে এসো, ঝড় তুফান থেমে গেলে ফের বাড়ি যেও। অগত্যা তাকে বাধ্য হয়ে স্যারের পিছু পিছু ঘরে ঢুকতেই হলো যেন। তার ভেজা চুল দেখে স্যার ভেতরের ঘর থেকে তোয়ালে এনে ওর দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, মাথা ভালো করে মুছে ফেলো, নইলে অসুখ করবে রিনি। কত সাধারণ কথা, কিন্তু শুনে যেন রিনির চোখে আবেগে জল চলে এলো। হাত বাড়িয়ে তোয়ালেটা নিয়ে রিনি চুল মুছতে মুছতে একসময় চেয়ে দেখে যে স্যার অপলকভাবে তাকিয়ে রয়েছে তারই দিকে। সে ওটা ফেরত দিতে নিতে কাছে পিঠে কোথাও বিকট শব্দে বজ্রপাত হয়ে যেতে ভয়ে কুঁকড়ে গিয়ে রিনি তার স্যারকে জড়িয়ে ধরল। অপ্রস্তুত হয়ে গিয়ে স্যার চুপচাপ নীরবে ঠায় দাঁড়িয়ে রইলেন সেখানে। একটু সময় পর রিনির সম্বিত ফিরতেই সে ঝট করে সরে গিয়ে অস্বস্তিতে ভুগে আর কিছুতেই যেন স্যারের দিকে তাকাতে পারছিল না। নিস্তব্ধতায় ঘেরা অন্ধকার হয়ে আসা ঘরে দুজন মানবীর মনে কি চলছে তা জানা নেই, কিন্তু বাহিরে বয়ে যাওয়া ঝড় তুফানের শব্দ যেন তাদের হৃদয়কে উদ্বেল করে তুলতে লাগলো। ওদিকে মিহির আর সুপ্তির আজ দেখা করবার কথা, কিন্তু যেভাবে জড়ো হাওয়া বইছে তাতে প্রোগ্রাম ক্যান্সেল করা ছাড়া মনে হচ্ছে আজ আর কোনো গতি নেই তাদের। সে কল করে মিহিরকে তা বলতেই মিহির বলল, না না, তা হবে না, বিকেল নাগাদ দেখবে যে বৃষ্টি থেমে গিয়ে রামধনু দেখা মিলবে। সুপ্তি একটু হেসে বলল, ডাক্তারি ছেড়ে আবহাওয়া অফিসে চাকরি নিলেন কবে থেকে? জবাবে মিহির বলল, অবিসারে যাওয়ার ইচ্ছেটা যবে থেকে জন্মেছে মনে। কি বললেন? আবার বলুন তো। কেন,
একবার শুনে মন ভরেনি, তাই বারবার শুনতে মন চাইছে তোমার। আপনি না ভীষণ বলে আর কথাটা শেষ করতে চাইল না সুপ্তি। কি ভীষণ রোমান্টিক, এটাই বোধহয় বলতে চেও। বলতে পারোনি তুমি, তাই না? বলে মুচকে হাসলো মিহির। মোটেও না, জোর গলায় বলে উঠল সুপ্তি। ফের মিহির বলল, এত বেশি লজ্জা পাও কেন তুমি বলো তো? আমি তো আর পর কেউ নই, বন্ধু তোমার। আজ কদিন ধরে সুপ্তির মনটা একদম ভালো নেই। মিহিরবাবু তো নিজ থেকে সরাসরি তেমন কিছু বলছেন না তাকে। কথাবার্তা হেয়ালি করা আর হালকা চালে একের পর এক মুহূর্তে রোমান্টিকতা নিয়ে আসলেই কি সিরিয়াস হওয়া যায়? ওদিকে বাড়ি থেকে বিয়ের প্রেশার বেড়ে যাচ্ছে রোজ। প্রতি সপ্তাহান্তে ঘটা করে পাত্রপক্ষ দেখতে আসছে তাকে। সে কতদিন পড়ালেখা আর কেরিয়ার গড়ার দোহাই দিয়ে সেটা আটকে রাখতে পারবে তা কে জানে। না, আজ তাকে খোলাখুলিভাবে বলতেই হবে সব কিছু। ফের যা হবার তা হবে, এভাবে আর সে চলতে দিতে পারে না। তার বাবা মার বয়স বেশি, তাই ওনারা দুশ্চিন্তায় ভোগেন বেশি। শারীরিক অসুস্থতাও আছে, সেই সাথে তাকে বিয়ে দিয়ে কারো ভরসায় রেখে নিশ্চিত হয়ে যেতে চান তারা পৃথিবী থেকে। এই চাওয়া তার কাছে অতি সামান্য বলেই মনে হয়, যা কম বেশি সব কন্যার পিতামাতাই তাদের জীবদ্দশায় পূরণ হতে দেখে যাবার স্বপ্ন দেখেন। মা ডাকতেই ভাবনায় ছেদ পড়ল তার। ফের সম্বিত ফিরতে সে তাকিয়ে দেখে যে তার ঘরের দরজা ধরে দাঁড়িয়ে থেকে তিনি বলছেন, কিছু চিন্তা ভাবনা করলি রে মা? কোন ব্যাপারে? সুপ্তি জেনেও না জানার ভাব নিয়ে বলল, যেন গেল রবিবার যে পাত্রপক্ষ তোকে দেখতে এসেছিল তাদের সম্বন্ধে। এবার সুপ্তির হঠাৎ করে মনে পড়ল গত সপ্তাহে তাকে দেখতে আসা ব্যাংকে চাকরি করা পাত্রটির কথা। তাদেরই মতো সাধারণ মধ্যবিত্ত পরিবার, মা বাবা আর ছোট একটি বোন সহ এসেছিল ছেলেটি। শান্ত ভদ্র, আচার আচরণে বেশ মার্জিত স্বভাবের, কোনো দাবি দেওয়া নেই। তাই মা ওনাদের জবাব আসার পর থেকে উঠে পড়ে লেগেছেন। তার চুপ হয়ে থাকা দেখে মা ফের নিজেই বলে উঠলেন, দেখ মা, আমাদের অবস্থান থেকে এর বেশি ভালো পাত্র পাওয়া সম্ভব নয়। আর তাছাড়া তারা লোক খারাপ নন। তুই বিয়ের পর চাকরি করতে চাইলে তারা বাধা দেবেন না, যে তা নিখিল তো ইতিমধ্যে তোকে বলেছে। এবার সুপ্তির স্মৃতিতে ভেসে উঠল নিখিল নামের সেই ছেলেটির স্পষ্ট স্বরে বলা কথাগুলো। দেখুন, আমি যা বলার তা আগেই পরিষ্কার করে বলতে চাই যে আপনি এটা নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না যে বিয়ের পর কেরিয়ার গড়ার ক্ষেত্রে আমার পরিবার থেকে বিধিনিষেধ থাকবে কিনা। এক্ষেত্রে আমাদের সকলের পূর্ণ সমর্থন পাবেন সব সময়, কারণ আমারও বোন আছে, আর তাকে নিশ্চয়ই আজীবন ঘর ধরে পড়ে থাকার জন্যে লেখাপড়া শেখাচ্ছি না। বলে ভদ্রতার সূচক একটা হাসি দিলেন। তাদেরকে যখন আলাদাভাবে কথা বলতে দিয়ে সকলে ডাইনিং হলে চলে গিয়েছিল, তখন মাথা নিচু করে বসে থেকে সুপ্তি নিজের হাতের আঙুলে ওড়না পেঁচিয়ে যাচ্ছিল দেখে তার ইতস্তত করা অস্বস্তি সম্বন্ধে জ্ঞাত হয়ে কথাগুলো বলেছিলেন তিনি খুব সম্ভবত। কিন্তু সুপ্তি এখন কি করবে তার ভেবে পাচ্ছে না। তার মাথা কাজ করছে না কিছুতেই। সব তো ঠিক চলছিল। ডক্টরবাবু হঠাৎ তার জীবনে এসে যেন কালবৈশাখী ঝড় তুলে দিয়েছেন মনে। সেদিনের পর থেকে রিনি যেন কেমন আড়ষ্ট ভাব নিয়ে থাকে, যেন তাকে দেখলেই ভীষণ লজ্জা পায়। মহেশ নিজেও কি স্বাভাবিক হতে পেরেছে? আর কিন্তু রিনির সেই চঞ্চলতা যেন খুব মিস করছে সে ইদানিং। ওর বক বক করে যাওয়া ফোনালাপ যেন রিনি জিনি করে ওঠা নূপুরের ঝঙ্কার। আজকাল স্যারকে কল দিতে চায় না তেমন রিনি। বেশ অস্বস্তি কাজ করে তার। ত্রিপাঠীজি কি ভাবলেন তাকে সেদিন কে জানে। বোধহয় ভেবেছেন যে রিনি গায়ে পড়া স্বভাবের মেয়ে, আর তাই হঠাৎ পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতেই তাকে ওভাবে জড়িয়ে ধরেছিল। ফোনের রিংটোন বাজতেই সেটার আওয়াজে রিনির ভাবনার সুর কেটে গেল। সে উঠে গিয়ে টেবিলের ওপর রাখা চার্জিং পয়েন্ট থেকে মোবাইল সেটটা খুলে নিয়ে হাতে নিতে স্ক্রিনে ভেসে ওঠা
স্যারের নামটা দেখে একটা ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে সেলফোনটা কানে চেপে ধরতে ফোনের অপর প্রান্তে থাকা কণ্ঠস্বরটি বলে উঠল, কি ব্যাপার রিনি, তুমি যে আর আমায় কল দাও না? পড়া বুঝতে সমস্যা হলে বলবে কিন্তু। এখন তো কলেজ ছুটি, তাই আমার কাজের তেমন প্রেশার নেই। তুমি কল দিলে আমি একটুও বিরক্ত হব না, বুঝলে? কথাগুলো একটানা বলে যাবার পর নিজের কাছে মহেশের মনে হলো এসব সে আবোল তাবোল কি বলছে। রিনি তার ছাত্রী, আর সে কি না পাগল হয়ে যায়নি তো? না, ওকে কল দেওয়া তার একদম ঠিক হয়নি। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে তার। স্যারের অস্থির কণ্ঠধ্বনি শুনে যেন রিনির হৃদস্পন্দন বেড়ে গেছে। সে বহু কষ্টে তার কথার জবাবে বলল, সমস্যা হলে বলবো। এটুকু কথা বলতেই যেন তার কণ্ঠ রোধ হয়ে গিয়ে একটা অপ্রস্তুত বোধ কাজ করে। মহেশ ফের নিচ থেকেই আজ যেন এক নাগাড়ে অনেক কথা বলতে থাকে। রবীন্দ্রনাথ জীবনানন্দ থেকে শুরু করে জয় গোস্বামীর কবিতা উঠে আসে স্যারের কণ্ঠে। পড়ার বাইরে এত কথা তো কোনোদিন সে স্যারকে বলতে দেখেনি। তাই তাজ্জব হয়ে গিয়ে শুনতে থাকে রিনি। ফের তার কণ্ঠ শোনার জন্য উতলা হয়ে গিয়ে মহেশ বলে, তুমি কিছু বলছো না কেন রিনি? আমার কবিতা আবৃত্তি শুনে তোমার ভালো লাগেনি? রিনি কি বলবে বুঝতে না পেরে হঠাৎ বলল, আপনার কি হয়েছে স্যার? আপনি তো কখনো প্রয়োজন ছাড়া কোনো কথা বলেন না কারো সাথে। এবার মহেশের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে যেন। সে একটুক্ষণ চুপ থেকে ফের বলল, তোমায় এভাবে কল দেওয়াটা ঠিক হয়নি আমার রিনি। সরি ফর দ্য ডিস্টারবেন্স। বলে আর কিছু না বলেই সে হুট করে কলটা কেটে দিল। রিনি নিজেও ভাবতে পারেনি যে এভাবে স্যার তার প্রতি দুর্বল হয়ে যাবেন, আর তাই সে ভেবে পাচ্ছিল না যে তার এখন কি করা উচিত। কেন জানি তার ভীষণ ভয় কাজ করছে মনে। মিহির আজ বেশ কবার কল দেবার পর সুপ্তি কলটা ধরে বলল, কিছু বলবেন ডাক্তারবাবু? এতবার কল দিচ্ছি আমি, আর তুমি কি না ফোন ধরছো না? দুশ্চিন্তা হয় না বুঝি আমার? একটু ব্যস্ত আছি, বাড়িতে অনেক অতিথি, তাই ফোনের কাছে ছিলাম না। ঠিক আছে, আমি না হয় পরে কল দিচ্ছি তোমায়। আর কল দিতে হবে না মিহিরবাবু, একবারে দেখা হবে, বুঝলেন? কবে, কোথায়, কখন? আজ বিকেলে না হয় একবার আসো, আমার বিয়ের নেমন্তন্ন দেব। কার্ড ছাপানো শেষ হলেই পেয়ে যাবেন, তখন বধূ বেশে না হয় দেখলেন। মিহির অবাক বিস্ময়ে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সে খানিকক্ষণ চুপ থেকে ফের বলল, সুপ্তি, আমার কথা তো শোনো। তুমি এভাবে কি করে অন্য কারো সাথে? কিছুই কি অনুভব করনি কখনো কোনোদিন আমার জন্যে? এক মুহূর্ত নীরব থেকে ফের সুপ্তি বলল, অনুভূতির খেলা খেলার মতো সময় কিংবা ইচ্ছে দুটোর কোনোটি আমার হাতে নেই ডাক্তারবাবু। ওসব বড় লোকদের কাজ কারবার। এবার মিহির ক্ষোভ প্রকাশ করে বলে, একদিনে কি তোমার আমার সম্পর্কে তাই মনে হয়েছে? আমি যে তোমায় কতটা ভালোবাসি তা কি মুখে না বললে বুঝতে পারো না তুমি সুপ্তি? ওসব বিলাসিতা করা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের সাজে না। আমার মার দুটো কিডনি ড্যামেজ, বাবা হার্টের পেশেন্ট। আমি তাদের একমাত্র সন্তান, তাই তারা আমার বিয়ে দিয়ে নিশ্চিত হতে চান যে কারো হাতে নিজের মেয়ের হাত তুলে দিয়ে তার জীবনে নিরাপত্তা আর নির্ভরতা এনে দিতে পেরেছেন। এসব তুমি আমায় আগে কেন বলনি? যেন গর্জে উঠে বলল মিহির। আমি নিজ থেকে আমার ব্যক্তিগত জীবনকে কেন তুলে ধরব একজন অপরিচিত ব্যক্তির কাছে, যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক? আমি তোমার কাছে অপরিচিত না, স্বল্প পরিচিত। পথ চলতে অমন কতজনের সাথেই তো আমাদের রোজ দেখা হয়, কথা হয়। স্টপ দিস ননসেন্স বলে চেঁচিয়ে উঠল মিহির। এখন রাগ করছেন কেন ডাক্তারবাবু? আপনাকে তো আমি সেই প্রথম দিনই বলেছিলাম যে হাতছাড়াটা কেন অত জরুরি। দ্বিতীয় দিনও বলে দিয়েছিলাম যে সব কিছু সবার জন্য হাসি ঠাট্টার বস্তু নয়, কিন্তু আপনার কাছে তো আমি তামাশার বস্তু। তাই সে কথা শেষ করবার আগে মিহির ঝট করে ফোন রেখে দিল।
ওদিকে রিনিয়াস বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড অবধি আসতেই হঠাৎ তার মনে হলো যে কেউ একজন বোধহয় তাকে ফলো করছে। কিছু দূর স্বাভাবিকভাবে হেঁটে পেছনে ফিরে তাকাতে সে দেখে মোহিত কিছুটা দূরত্ব রেখেই তার পিছে পিছে আসছে। তার চোখে চোখ পড়তেই ইতস্তত করে বলল, মানে এদিকে এসেছিলাম একটা কাজে, আর এখন বাড়ি ফিরে যাব, তাই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। রিনি কিছুক্ষণ চুপ করে থেকে ফের বলল, দেখুন মোহিতদা, আপনি অনামিকার দাদা, তাই আমিও দাদা সম্বোধন করেই বলছি। ওর কথায় নিজেকে চালিত করবেন না। আমি কারো কথায় আসিনি রিনি, তোমায় হঠাৎ দেখতে ইচ্ছে করলো তাই। আর তাছাড়া কলেজও তো বন্ধ, নইলে এভাবে এখানে এসে তোমার বিরক্তির কারণ হতে চাইতাম না কখনো। তার চোখের করুণ দৃষ্টি দেখে রিনির হঠাৎ মায়া হলো। সে বলল, অনামি যা আপনার ব্রেন ওয়াশ করেছে তা আমি বেশ বুঝতে পারছি। ওসব ভুলে যান প্লিজ। কেউ আমায় কিছু বোঝায়নি। তোমাকে আমার খুব ভালো লেগে গেছে রিনি। ওদিকে মিহির তখন হন্তদন্ত হয়ে একটা ট্যাক্সি নিয়ে ক্লিনিক থেকে বের হয়ে ছুটে গেছে অতনুর বাড়িতে। সে গিয়ে হাজির হতেই বৌদি তাকে এই অসময়ে হঠাৎ এভাবে আসতে দেখে ভীষণ খুশি হলো। ফের তার চেহারায় ফুটে ওঠা উদ্বেগের প্রকাশ দেখে বললেন, কি হয়েছে মিহির? তোমায় অমন দেখাচ্ছে কেন? সে কোনো মতে একটা শুকনো হাসি হেসে বলল, কেমন দেখাচ্ছে বৌদি? উদ্ভ্রান্তের মতো, তাই না? বলে যেন স্বগতোক্তি করে উঠল মিহির। বৌদি উঠে গিয়ে তার জন্য জলখাবার এনে সামনে রেখে বললেন, কি হয়েছে আমায় খুলে বলো তো। দাদা কখন আসবে বৌদি? জানতে চাইল মিহির। ও তো সন্ধ্যের আগে তেমন ফেরে না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কল করে বলছি যে তুমি এসেছ। ফের পারমিতা অতনুকে কল দিয়ে বলল, খুব জরুরি কোনো মিটিং না থাকলে তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো বাড়িতে। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়নি তো আবার? উৎকণ্ঠা ফুটে উঠল যেন অতনুর কণ্ঠে। না, তেমন কিছু নয়, আমি ঠিক আছি, তুমি ধীরে সুস্থে এসো। মিহির বসে আছে ড্রয়িং রুমে। পারমিতা আবার এসে মিহিরের ভগ্ন হৃদয়ের ছাপ তার অভিব্যক্তি দেখে বুঝে গেল যেন। সে ফের বলল, মিহির, আমিও কিন্তু তোমার দিদিদের মতোই। কি হয়েছে বলবে না আমাকে? মিহিরের চোখের কোণে জল দেখে কিছুটা সময় ওকে কথা গুছিয়ে নিতে দিল পারমিতা। ইতিমধ্যে অতনু এসে হাজির হয়ে মিহিরের কাঁধে হাত রাখতেই সে উঠে গিয়ে বাচ্চা ছেলেদের মতো তার দাদাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অতনু মিহিরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ফের পারমিতার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। ক্ষণিক পরেই মিহির নিজেকে সামলে নিয়ে দাদার কাছ থেকে আলগা হয়ে যেতে পারমিতা গ্লাসে রাখা জল তার সামনে এগিয়ে দিয়ে ইশারায় তাকে তা পান করতে বলল। একবারে জলটুকু গলায় ঢেলে সে একটু সুস্থির হয়ে ফের বলল, আমি সুপ্তিকে ভালোবাসি দাদা। ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। আমি কিচ্ছু জানি না দাদা, তুমি সব ঠিক করে ওকে ফিরিয়ে এনে দাও আমায়। পারমিতার যদিও খুব হাসি পাচ্ছিল মিহিরের বাচ্চা সুলভ আবদারে, তবুও সে নিজের ঠোঁট চেপে তার নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা করে যেতে লাগলো, যা অতনুরও চোখ এড়ায়নি। ফের সুপ্তিকে আর কি আশয় বিষয় তা জেনে নিয়ে পুরো ঘটনার আদ্যপান্ত মিহিরের কাছে জানতে চাইলেন তার বৌদি। মিহিরকে আশ্বস্ত করে তাকে রাতে ডিনার না খাইয়ে ছাড়ল না পারমিতা। রাতে থেকে যেতে বললেও সে থাকতে চাইল না, ভোরে ডিউটি আছে বলে। যাওয়ার সময় বারবার বলতে লাগলো, তোমরা যা করা তাড়াতাড়ি করো, কার্ড বিলিয়ে ফেললে পরে যদি ওরা না শুনে কিছুতেই, তখন আমি কি করব সেটা ভেবে দেখো কিন্তু দাদা। অতনু তার গালে হাত রেখে বলল, কাল নিয়ে যাস আমাদের ওদের বাড়িতে, যা করার আমরাই করব, তুই অত টেনশন করিস না। মিহির চলে যাওয়ার পর খাবার দাবার সব গুছিয়ে পারমিতা শোবার ঘরে এসে বলল, তোমরা ভাইরা সবগুলো এক, সেটা কীরকম? জানতে চাইল অতনু। এই যে হঠাৎ প্রেমে পড়লে একদম ছেলে মানুষে শুরু করে দাও। ও আচ্ছা, তো ম্যাডামের বুঝি অ্যাডাল্ট লাভ বেশি ভালো লাগে? ঠিক আছে ঠিক আছে,
বললেই তো হয়, যা চাই তা দিতে তো আমি সর্বদাই প্রস্তুত। বলে অতনু ধীর পায়ে এগিয়ে এসে পারমিতাকে কোমর জড়িয়ে ধরল। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।